আজকের এই ক্লাসটিতে মাইকেল মধুসূদন দত্তের রচিত বিখ্যাত চতুর্দশপদী কবিতাবলীর একটি অন্যতম কবিতা কপোতক্ষ নদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই কবিতার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে। আশা করি সমগ্র ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কপোতক্ষ নদ বিশ্লেষণের পূর্বে এর প্রেক্ষাপটটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। তাহলে কপোতক্ষ নদ কবিতার বিষয়বস্তু বুঝতে আমাদের অনেকটাই সুবিধা হবে। আসলে এই কবিতাটা কবি ফ্রান্সে থাকাকালীন রচনা করেন। সেইখানে থাকা অবস্থায় কবির অতীত স্মৃতিবিজড়িত তার গ্রামে অবস্থিত কপোতক্ষ নদ সম্পর্কে তার ভালোবাসা, তার ব্যাকুলতা এবং এই নদীর প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে সমগ্র কবিতার মধ্যে দিয়ে। আজকের এই ক্লাসটিতে কবির এই নদের প্রতি কতটুকু ভালোবাসা ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই কবিতাটি যেহেতু চতুর্দশপদী কবিতাবলীর অনুসারে লেখা, সেহেতু এই কবিতাটিও 14টি লাইনের সমন্বয়ে রচিত। প্রথম যে অষ্টক অর্থাৎ 8টি লাইন রয়েছে, সেই 8টি লাইনের মধ্য দিয়ে কবি এই নদীর প্রতি ভালোবাসা, ব্যাকুলতা এবং আকুলতা, আবেগ, সেই জিনিসগুলো কিন্তু ব্যক্ত করেছেন। এবং পরবর্তী 6টি লাইনে কবি আক্ষেপ প্রকাশ করেছেন যে আদৌ কি শেষ পর্যন্ত কপোতক্ষ নদের সঙ্গে তার দেখা হবে, এই সংশয় কিন্তু তিনি প্রকাশ করেছেন। এই সমগ্র কবিতা খুব সুন্দরভাবে বিশ্লেষিত হতে চলেছে আজকের এই ক্লাসটিতে। তো চলো মোবাইল। কপোতক্ষ নদ এই চতুর্দশপদী কবিতাবলীর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকের এই ক্লাসটিতে করা হবে। আশা করি এই ক্লাসটি দেখার পর কপোতক্ষ নদ এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথম লাইনে রয়েছে সতত হে নদ তুমি পড়ো মোর মনে। অর্থাৎ সতত বলতে এখানে সর্বদা, হে নদ অর্থাৎ কপোতক্ষ নদকে বুঝিয়েছে, তুমি পড়ো, তুমি বলতে এখানে কপোতক্ষকেই বুঝিয়েছে, পড়ো মোর মনে। অর্থাৎ কবির সেই অতীত শৈশবের স্মৃতিবিজড়িত কপোতক্ষ নদের কথা বারবার মনে পড়ে। তার পরের লাইনে বলেছে সতত তোমার কথা ভাবি এই বিরলে। অর্থাৎ সতত বলতে এখানে সর্বদা, তোমার বলতে এখানে কপোতক্ষ নদ। এই কপোতক্ষ নদের কথা কবি সবসময় ভাবে, এমনকি যখন কর্মের শেষে বা কাজের শেষে একাকিত্ব অনুভব করে তখনও কিন্তু কবি কপোতক্ষ নদের কথাই ভাবে। এই দুটি লাইনের মধ্যে দিয়ে কবি তার অতীত স্মৃতিবিজড়িত কপোতক্ষ নদের সম্পর্কে বা কপোতক্ষ নদের প্রতি ভালোবাসার ব্যাকুলতা কিন্তু প্রকাশ হয়েছে। আসলে আমরা মন দিয়ে যাকে ভালোবাসি তার জন্য হয়তো এমনটাই ব্যাকুলতা সৃষ্টি হয়, যেমনটা মাইকেল মধুসূদনের সৃষ্টি হয়েছে তার সেই অতীত শৈশবের বিজড়িত স্মৃতিবিজড়িত নদী কপোতক্ষ নদের প্রতি। তাই সে বারবার তার কথা মনে করে ব্যাকুল হয়ে উঠছে। তার পরের লাইন বলেছে সতত অর্থাৎ সর্বদা, তব কলে জোড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে। এই যে কলে এই যে শব্দটি এখানে ব্যবহার হয়েছে, এই কল শব্দটি কিন্তু কপোতক্ষ নদেরই। এই কথাটির সঙ্গে কবি তুলনা করেছে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি। অর্থাৎ কবি এখানে নিশার রাত্রিকালের স্বপ্নে কোনো এক মায়ার যন্ত্রধ্বনি শুনতে পাচ্ছে, যেটা সেই স্বপ্নকালীন অবস্থায় তার যেন মনে হচ্ছে তার কানের কাছে কলকল করে কপোতক্ষ নদ প্রবাহিত হয়ে চলছে। কিন্তু তিনি যখন চেতন অবস্থায় আসছে তখন তিনি বুঝতে পারছে আসলে এটা ভ্রান্তির ছলনা, অর্থাৎ এটা তার কবির ভুল। অতিরিক্ত ভালোবাসার কারণেই হয়তো কবির এই ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। তাই তো সে নিশিকালীন স্বপ্নে কোনো এক মায়াযন্ত্রধ্বনি কেউ তিনি মনে করেছে এটা যেন কপোতক্ষ নদের
সেই কলকল শব্দ। তার পরের লাইন বলেছে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। অর্থাৎ কবি তার কর্মসূত্রে তার জীবনের লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে অনেক জায়গা ঘুরেছে, অনেক নদ নদী দেখেছে, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। অর্থাৎ কবির যে ভালোবাসা, কপোতক্ষ নদীর প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে স্নেহের তৃষ্ণা, সেই তৃষ্ণা কেউ মেটাতে পারেনি। অর্থাৎ কোনো নদ নদী কবির সেই ভালোবাসাকে অতিক্রম করে যেতে পারেনি, কোনো নদ নদী তাকে তার সৌন্দর্য দিয়ে বিমোচিত করতে পারেনি, যতটা কপোতক্ষ নদ তাকে ভালোবেসেছে আর কবি তাকে ভালোবেসেছে। তারপরে বলেছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এই কথাটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছে যে একজন মাতা তার স্নেহভরে সন্তানকে স্তন দেয়, তখন মা এবং শিশুর যে সম্পর্ক, সে সম্পর্কই আবদ্ধ হয়েছে মাইকেল মধুসূদন দত্ত আর এখানে কপোতক্ষ নদী। তার স্রোতে প্রবাহিনী জলধারা তার কাছে মাতৃর দুগ্ধ সমানের মতো মনে হয়েছে। এই লাইনটির মধ্যে দিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে সন্তান এবং কপোতক্ষ নদীকে মাতৃস্বরূপভাবে তুলনা করেছে। এই পর্যন্ত, অর্থাৎ এই 8টি লাইন পর্যন্ত আমরা এত সময় পর্যন্ত যা পড়ালাম, সেটা কবির কপোতক্ষ নদীর প্রতি ভালোবাসার এবং তার প্রতি যে শ্রদ্ধা, সেটাই কিন্তু জ্ঞাপন হয়েছে। তার পরবর্তী যে 6টি লাইন রয়েছে, সেই 6টি লাইনে কবির আক্ষেপ প্রকাশ হয়েছে। তাই তো কবি বলেছে, আর কি হে হবে দেখা। মানে কবি সংশয় জাগিয়েছে যে আর কি দেখা আদৌ হবে কপোতক্ষ নদের সাথে যত দিন যাবে। এই কথাটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছে যে যত দিন যাবে হয়তো কপোতক্ষ নদের সঙ্গে তার সম্পর্কর দূরত্ব আরও বেড়ে যাবে, হয়তো শেষ পর্যন্ত কপোতক্ষ নদের সঙ্গে তার আর দেখা হবে না। কবির অতিরিক্ত ভালোবাসার কারণেই এই ব্যাকুলতা কিন্তু দেখা দিয়েছে। ভালোবাসার কপোতক্ষ নদকে যেন বারবার নিজের কাছ থেকে যেন দূরে সরিয়ে নিয়ে গেছে। মনে হয়েছে হয়তো আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে না। তার পরের লাইন বলেছে, প্রজারূপে রাজারূপ সাগরে দিতে বাড়িরূপ কর তুমি। অর্থাৎ এখানে প্রজা বলতে কপোতক্ষ নদকে বুঝিয়েছে এবং রাজারূপ বলতে সাগরকে বুঝিয়েছে। অর্থাৎ প্রজারা যেরকম রাজাকে কর দেয়, তেমনি কপোতক্ষ নদও কিন্তু সাগরে কি দেয়, বাড়িরূপ কর দেয়। অর্থাৎ বাড়িরূপ যে খাজনা, সেটা কিন্তু কপোতক্ষ নদ সাগরকে দিচ্ছে। সেই কপোতক্ষ নদের কাছে কবির মিনতি, অর্থাৎ এই মিনতি গাবে কবি মিনতি করেছে। পরের লাইনে আমরা দেখব তার কি মিনতি। মিনতি করেছে, বঙ্গজ জননের কানে শখে সখা রীতি, নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে। বঙ্গজ, এখানে বঙ্গজ শব্দটির মধ্যে দিয়ে অর্থাৎ বঙ্গে জন্মেছেন যারা, বঙ্গজ অর্থাৎ বাঙালি জনের কানে। তারপর বলেছে শখে সখা রীতে, নাম তার এই প্রবাসে মজি প্রেমভাবে লইয়াছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ তার নাম, কবি কপোতক্ষ নদের কাছে একটাই মিনতি করেছে যে যখন সেই বাঙালিদের পাশ দিয়ে অর্থাৎ বাংলার মধ্য দিয়ে কপোতক্ষ নদ যখন প্রবাহিত হবে, তখন বাঙালিদের কাছে যেন মাইকেল মধুসূদনের কথা স্মরণ করে দেয়। কারণ এটাই, তিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে থেকেও তার প্রেমে অর্থাৎ বঙ্গ প্রেমে মজেছে এবং কপোতক্ষ নদের প্রেমে মজেছে। তার বিনিময়ে কবি আমাদের কপোতক্ষ নদের কাছে মিনত করেছে যে যেন যখন
বাংলার মধ্যে দিয়ে তিনি যখন প্রবাহিত হবে তখন বাঙালিদের কাছে যেন মাইকেল মধুসূদনের নাম একটিবার করে, তাদেরকে যেন স্মরণ করিয়ে দেয় যে মাইকেল মধুসূদন নামে কেউ এই বাঙালিতে বা বাংলাতে ছিল। তো এই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। এবার আমরা এর যে মূল সারমর্ম সেটা আমরা দেখব। কপোতক্ষ নদ কবিতার মূল ভাব বা সারমর্ম। কপোতক্ষ নদ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি চতুর্দশপদী কবিতা। কপোতক্ষ নদ কবিতাটি কবি প্রবাসে তথা ফ্রান্সে থাকা অবস্থায় লিখিয়াছিলেন। প্রবাসে থাকা অবস্থায় কবিতার জন্মভূমি বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে অবস্থিত। শৈশবের স্মৃতিবিজড়িত কপোতক্ষ নদকে স্মৃতি কাতরতার সাথে স্মরণ করেছেন। কবি প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন দেশে অনেক নদ নদী দেখেছেন, কিন্তু কপোতক্ষের মতো কোনো নদ বা কবিকে বিমোহিত বা তার সৌন্দর্যের দ্বারা আবদ্ধ করতে পারেননি। কবি স্বপ্নের ঘোরে ভ্রান্তির ছলনায় কপোতক্ষের কলকল ধ্বনি শুনতে পান। কবি কপোতক্ষের জলকে মমতাময়ী মায়ের দুগ্ধের সাথে তুলনা করে বলেন, মা যেমন তার সন্তানকে অতি স্নেহে নিজ স্তনের দুগ্ধ পান করান, তেমনিভাবে কপোতক্ষ তাকে স্নেহময়ী মায়ের মতো করে বড় করেছেন। কবি প্রবাসে থাকা অবস্থায় মনে ভীষণ সংশয় প্রকাশ করেন যে আর কখনো তার প্রিয় কপোতক্ষ নদের সাথে দেখা হবে কি না। তাই কবি পরম মিনতির সাথে কপোতক্ষকে অনুরোধ করেছেন যেন কপোতাক্ষ কবির স্বদেশের প্রতি ভালোবাসা বঙ্গবাসীর কাছে পৌঁছে দেন। তো এই ছিল কবিতার সারমর্ম। এবার আমরা এই কবিতা থেকে কয়েকটি লাইন অর্থাৎ সম্ভাব্য কয়েকটি লাইন আমরা সেই লাইনের তাৎপর্য বিশ্লেষণ করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। কপোতক্ষ নদ কবিতাটিকে একটি সার্থক সনেট বলা যায় কি না? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর কি হবে? উত্তর, গঠন বৈশিষ্ট্যর বিবেচনায় কপোতক্ষ নদ কবিতাটিকে একটা সার্থক সনেট বলা যায়। সনেট হলো 14 চরণ বিশিষ্ট এবং সুনির্দিষ্ট ভাব সংবলিত কবিতা। এটি অষ্টক ও ষষ্ঠক এই দুই অংশে বিভক্ত থাকে। কপোতক্ষ নদ কবিতার চরণ সংখ্যা 14। কবিতাটি অষ্টক ও ষষ্ঠক অংশে বিভাজিত। সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী অষ্টককে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠককে ভাবের পরিণতি থাকে। কপোতক্ষ নদ কবিতাতে এই বৈশিষ্ট্য লক্ষণীয়। চরণগুলিতে সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ মিলবিন্যাসও বিদ্যমান। কবিতাটির ভাবও সুসংহত, অর্থাৎ এই কবিতায় কপোতক্ষ নদীর প্রতি কবির ভালোবাসা প্রকাশ হয়েছে। এই সমস্ত বৈশিষ্ট্য বিবেচনায় কপোতক্ষ নদ এই কবিতাটিকে একটি সার্থক সনেট বলা চলে। তারপরের প্রশ্ন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, লাইনটি ব্যাখ্যা করো। দেখো, স্বদেশ ও শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতক্ষ নদের প্রতি গভীর মমতাবোধ প্রকাশিত হয়েছে আলোচ্য চরণে। প্রবাসে বসবাস করলেও স্বদেশকে গভীরভাবে ভালোবাসেন কপোতক্ষ নদ। কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত বিশেষভাবে তাকে আলোড়িত করে তার শৈশব কৈশোরের স্মৃতি ঘেরা কপোতক্ষ নদ। এই নদীর সাথে কবির যে নারীর সম্পর্ক বিদ্যমান, কবিতায় জন্মভূমিকে তিনি মা হিসাবে কল্পনা করেছেন, আর কপোতক্ষ নদকে কল্পনা করেছে সেই মায়ের স্তনের অমূল্য দুগ্ধ হিসাবে। এর মাধ্যমে কপোতক্ষ নদের প্রতি কবির অত্যন্ত গভীর অনুরাগের প্রমাণ মেলে। তারপরের প্রশ্ন, স্নেহের তৃষ্ণা বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? জন্মভূমির প্রতি গভীর মমতায় মাতৃদুগ্ধরূপী কপোতক্ষ নদের জলে তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে।
প্রবাসে থাকাকালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতি কাতরতা অনুভব করেছেন। শৈশবের মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছিল। তাই প্রবাসে বসেও তিনি কপোতক্ষ নদের কলকলো ধ্বনি শুনতে পেয়েছেন। কবি বহু দেশ ঘুরে বহু নদ নদী দেখেছেন, কিন্তু কারো জলেই যেন তার তৃষ্ণা নিবারণ হয় না। তিনি কপোতক্ষের জলে শুধু স্নেহের তৃষ্ণা মেটাতে চান। তারপরের প্রশ্ন, আর কি হে হবে দেখা। কবির এই আক্ষেপের কারণ কি? উত্তর, দূর পরবাসে থাকার কারণে কবির মনে শঙ্কা জেগেছে তার প্রিয় নদের সান্নিধ্য লাভ নিয়ে। কবি সুদূর ফ্রান্সে বসে কপোতক্ষ নদকে স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি দূরে বসেও কপোতক্ষ নদের কুলুকুলি ধ্বনি শুনতে পান। তিনি আবার তার ছোটবেলার স্মৃতিবিজড়িত কপোতক্ষ নদের সাক্ষাৎ পেতে চান, কিন্তু দূরে থাকায় তার সংশয় হয় আর কখনো কপোতক্ষ নদের কাছে ফিরে যেতে পারবে কিনা তাই নিয়ে। তাই কবি প্রশ্ন উক্ত আশঙ্কা করেছেন। তারপরের প্রশ্ন, ভ্রান্তির ছলনে বলতে কি বোঝানো হয়েছে? কপোতক্ষ নদের স্রোতধারার কথা কল্পনা করে কবির মানসিক প্রশান্তি লাভের কথা উঠে এসেছে চরণটির মাধ্যমে। সুদূর ফ্রান্সে বসবাস করলেও মাইকেল মধুসূদন দত্ত ভুলতে পারেননি তার প্রিয় কপোতক্ষ নদের কথা। প্রতিনিয়তই তিনি নিভৃতে কল্পনা করেন সেই নদীর কলকলো ধ্বনির কথা। কল্পনায় মানুষ যা ভাবে তার বাস্তবে কোনো ভিত্তি নেই। একইভাবে কবির কল্পনায়ও আশাবাদে ঘেরা মিথ্যা এক মায়ামাত্র। কবি এই বিষয়টি জানেন, তবুও মনকে শান্ত করার জন্য বারবার কপোতক্ষ নদের কথা ভাবেন তিনি। তারপরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, কথাটা ঠিক কবি কি বলতে চেয়েছেন তা বুঝিয়ে লেখো। উত্তর, কপোতক্ষ নদের সান্নিধ্য থেকে কবি যে স্নেহের মমতার স্বাদ পেয়েছেন তা অনন্য। এই কথাটি উঠে এসেছে আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে। কপোতক্ষ নদের পাড়ে মধুসূদন দত্তের আনন্দমুখর শৈশব কৈশোর কেটেছে। নদের প্রাকৃতিক পরিবেশ কবিকে যেন মায়ের মমতায় বেঁধেছে। প্রবাসে গিয়ে কবি অনেক নদীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন, কিন্তু তার কোনোটিতেই কপোতক্ষ নদের মতো প্রশান্তিময় বলে মনে হয়নি তার। তাই তিনি কবিতায় আলোচ্য প্রশ্নটি করেছেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি কপোতক্ষ নদ এর ব্যাখ্যা এবং এর মূল বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছ। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।